মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদা নিয়ে কেউ যেন হাত না দেয় সেটা নিশ্চিত করতে হবে। এই কথাটা ওয়াকারুজ্জামান বলছেন যে মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদায় কেউ যেন হাত না দেয় সেটা নিশ্চিত করতে হবে। খুব স্বাভাবিক, একটা দেশের সেনার কাছে তার দেশটাই সর্বাগ্রে প্রাধান্য পায়। ওয়াকারুজ্জামান সেই দিকটাই তিনি নিশ্চিত করবেন, এটা খুবই স্বাভাবিক, এটা একজন সেনার এটাই প্রধান কর্তব্য। কিন্তু তিনি ইউনূসকে যে বার্তাটা দিচ্ছেন সেই বার্তার মধ্যে এখানে কি কোথাও এইরকম ভাবে একটা জায়গা রয়েছে যে তিনি সম্পূর্ণ দেশের দায়িত্ব নিতে প্রস্তুত? এখানে একটি বিষয় আমি ক্লিয়ার করি। আমি আগেই বলেছি যে আজকে যে সকালের মিটিংটি ছিল এটি মূলত ছিল অফিসার সার্ভিস, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ অফিসাররা বিভিন্ন জায়গায় কাজ করেন তাদের নিয়ে মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করে বাংলাদেশের সেনাবাহিনীতে। তো সেই বৈঠকে অনেক সামরিক কর্মকর্তা, আমার সোর্স যেগুলো বলেছে আমি সেগুলোই আপনাকে বলছি, যে অনেক সামরিক কর্মকর্তা বিশেষ করে একজন কর্নেল এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদা ইস্যুটি নিয়ে আলোচনা তুলেছে এবং তিনি দুঃখ প্রকাশ বলেছেন যে বাংলাদেশে 2005 সালের 24শে আগস্টের পর মুক্তিযুদ্ধের স্থাপনায় হামলা হয়েছে, জাতির পিতাকে অসম্মানিত করা হয়েছে, ইভেন আজ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে বিকৃত করা হচ্ছে। এই পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি অমর্যাদাকর পরিস্থিতি তৈরি করেছে, যে সেনাবাহিনী মাঠে আছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার, বিচারকী পাওয়ার নিয়ে তারা মাঠে আছে, তারপরে এই ধরনের ঘটনার দায় কিন্তু সেনাবাহিনী এড়াতে পারে না। তখন জেনারেল ওয়াকারুজ্জামান সামরিক বাহিনীর অফিসারদের আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদা যদি কেউ হাত দেয়, কেউ যদি এ নিয়ে কোনো রকম আস্ফালন দেখায়, তাহলে তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব, অর্থাৎ আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আপনি যে প্রশ্নটি করলেন যে তাহলে কি ওয়াকার প্রস্তুত, হ্যাঁ, আজকের বৈঠকে সামরিক বাহিনীর পক্ষ থেকে, অফিসারদের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে গণতন্ত্র, হ্যাঁ, এগুলো রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর একদম প্রস্তুত রয়েছে। পরের পয়েন্টটা আসবো দাদা, পরের পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব। একই রকম ভাবে ইউনূসের আরো একটা স্পষ্ট বার্তা তিনি দিচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনী কেবল একটা আদেশের অপেক্ষায় রয়েছে। দাদা, তাহলে এই আদেশের অপেক্ষায় আদেশটা কে দেবে? জিনিস পরিষ্কার করছি যে বাংলাদেশ সেনাবাহিনীর আজকের অফিসাররা সেনা প্রধানকে তার দায়িত্ব দিয়ে দিয়েছেন। সেনা প্রধানকে বলেছেন যে বাংলাদেশের সামরিক বাহিনীর যে অঙ্গীকার, যে শপথ নিয়ে সামরিক বাহিনীর সদস্যরা ঢোকে এই বাহিনীতে, সেই শপথ রক্ষা করার জন্য সেই বাংলাদেশের যে সংবিধান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে উদ্ধৃত হয়েছে, সেই সংবিধান রক্ষা করার জন্য যা করণীয় আপনি করুন, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য আপনার সঙ্গে আছি। এই একত্রতা তিনি ঘোষণা করেছেন, তারা ঘোষণা করেছেন এবং সামরিক সেনাবাহিনীর সদস্যরা সেনা প্রধানকে সেই দায়িত্বটি দিয়েছেন যে আপনি আমাদেরকে ডাক দেবেন বা নির্দেশনা যেটি দেবেন সেটির পক্ষে আমরা একমত আছি। এখন যে প্রশ্নটি আসছে যে সামরিক বাহিনী আসলে ক্ষমতা টেক ওভার করতে পারবে কিনা, এখানে একটি প্রশ্ন আছে। কিন্তু এখানে বাংলাদেশের রাষ্ট্রপতি রয়েছেন, যিনি বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃত রাষ্ট্রপতি এবং সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতি। ইউনূসের সরকার সংবিধান না হলেও বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু সাংবিধানিক ভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে, মানে সাংবিধানিক নির্বাচিত প্রতিনিধিদের ভোটে নির্বাচিত তিনি, অর্থাৎ তিনি বৈধ। এবং একই সাথে তিনি কিন্তু তিন বাহিনীর প্রধান, অর্থাৎ সামরিক বাহিনীর প্রধান কিন্তু রাষ্ট্রপতি। এখানে যদি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী বা নৌবাহিনী, তারা যদি বাংলাদেশের যিনি রয়েছেন, কি বলে, রাষ্ট্রপতি রয়েছেন, তাকে যদি অনুরোধ করেন যে বাংলাদেশের এই ক্রান্তির কালে আপনি আপনার করণীয় নির্ধারণ করেন, তাহলেই সব ফয়সালা হয়ে যায়। এবং তিনি কিন্তু এটা অনায়াসেই বাংলাদেশে একটি জরুরি অবস্থা জারি করতে পারেন। জরুরি অবস্থা জারি করার ফলে বাংলাদেশে যেটি হয় সেটি কিন্তু মূলত কিছু আইন, সাংবিধানিক আইন রদ করা হয় এবং বাংলাদেশে একটি কার্যকর থাকে যতদিন না জরুরি অবস্থা জারি থাকে। এবং বাংলাদেশের যে সংবিধান, সেখানে সেই সংবিধানের 141-এর ক অনুচ্ছেদ অনুযায়ী সেখানে স্পষ্ট করে কিন্তু বলা আছে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক জীবনের জন্য গুরুতর বিপদ বা যুদ্ধ, বহিঃশত্রুর আগ্রাসন বা অভ্যন্তরীণ বিদ্রোহ সংগঠিতের আশঙ্কা থাকলে সামরিক বাহিনী রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির অনুরোধ করতে পারে। এবং এটি কিন্তু সাংবিধানের ব্যাখ্যা দিলাম আপনাকে আমি।
যে সংবিধান অনুযায়ী এখন কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে ডক্টর ইউনূস তার ক্ষমতা বলে, অবৈধ ক্ষমতা বলে সামরিক ইউএস আর্মিকে জায়গা দিচ্ছে, সেখানে মানবিক করিডোর দিচ্ছে, সেখানে রোহিঙ্গাদের বসবাসের জায়গা তৈরি করছে। এই সবকিছু মিলে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের ইকোনমিক্যাল ক্রাইসিস চলছে, সেখানে যারা চাকরি বাকরির অবস্থা খারাপ, এখানে মায়ানমার সেনাবাহিনী যে কোনো সময় আরাকান আর্মির জন্য বাংলাদেশ আক্রমণ করতে পারে, এবং অভ্যন্তরীণ রাজনীতিতে আজকে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের নির্বাচনে বাতিল করা হয়েছে, কি বলে যে তাদের যে নিবন্ধন বাতিল করা হয়েছে, নিবন্ধন বাতিল করা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে এখন যদি দেশে ফিরতে হয়, তাদেরকে কিন্তু সামরিক কৌশল নিয়ে ফিরতে হবে। অর্থাৎ এবং এই দিক থেকে দাঁড়িয়ে ওয়াকার তিনি আরো একটা বার্তা দিচ্ছেন দাদা, সেটাও আমরা দর্শকদেরকে একটু জানাবো। যে ওয়াকারুজ্জামান বলছেন বাংলাদেশ সেনাবাহিনী নৈরাজ্য সহ্য করবে না। এই নৈরাজ্য বলতে কি বোঝাচ্ছেন ওয়াকারুজ্জামান? তিনি বলছেন নৈরাজ্য সেনাবাহিনী আর সহ্য করবে না। তাহলে কি তিনি ধরেই নিয়েছেন যে সেনার হাতেই এই মুহূর্তে গোটা দেশের ক্ষমতা? এখন সেটি আমি এইখানে একটা ব্যাখ্যা দিই যে বাংলাদেশে 2024 সালের পর যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, ডক্টর ইউনূসের সরকার যারা গঠন করেছে, তারা সেই কথিত ছাত্র বিপ্লবের নেতা, তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। আপনি জানেন যে এনসিপি নামে, জাতীয় নাগরিক পার্টি যাকে বলা হচ্ছে বাংলায়, এই জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল তারা বিভিন্ন সময় মব সৃষ্টি করে বিভিন্ন ধরনের সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী কাজ করছে। আজকেও তারা নির্বাচন কমিশন ঘেরাও করে নির্বাচন কমিশন ভেঙে দেওয়ার দাবি তুলেছে, অথচ তাদের কিন্তু আজ অব্দি নিবন্ধন হয়। তারা কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধিত রাজনৈতিক দল নয়। তো তারা কিন্তু কারণ যারা নিবন্ধন দেবে তারাই তো নির্বাচিত নয়, তারাই তো বৈধ সরকার নয়। তাহলে নিবন্ধনটা কে দেবে? নির্বাচন কমিশনও গঠন হয়েছে, সেটি বৈধ নির্বাচন কমিশন আমরা বলছি না, কারণ সেটি সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত হয়নি। সমস্ত রাজনৈতিক দলের মতামত দিয়ে সেই কমিশন গঠন হয়নি। বাংলাদেশের সংবিধান বলছে নির্বাচন কমিশন হবে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের ভিত্তিতে একটা সার্চ কমিটি গঠনের মাধ্যমে। সেখানে কোনো রাজনৈতিক, প্রায় 30টির উপরে রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই নির্বাচন কমিশন তো স্বাধীন হতে পারে না, সেটি বিশ্বাসযোগ্য হতে পারে না। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনোভাবেই এই ইউনূসের সরকার, এদের ম্যান্ডেট নেই, তাদের জনগণের ম্যান্ডেট নেই। সেখানে এই ছাত্র জনতার এনসিপি নামে যে আমরা বলি সার্কাস পার্টি তৈরি হয়েছে, এই সার্কাস পার্টি তারা যখন তখন রাস্তায় নামছে। তারা কদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাস্তায় নেমে তাদেরকে নিষিদ্ধ করে বাধ্য করেছে এই ইউনূস সরকারকে। সেটি যদিও ইউনূস তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু সামরিক বাহিনীর সম্মতি ছিল না। এই যে সেনাপ্রধান বলেছেন যে আমাকে না জানিয়ে ডিসিশন গুলো নেওয়া হচ্ছে, সামরিক বাহিনীকে পাশ কাটিয়ে নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো উনি আজ ক্লিয়ার করেছেন যে এই ধরনের মব সন্ত্রাস করে বাংলাদেশের সংবিধান বদলে ফেলা, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বদলে ফেলা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অসম্মান করা, এই জিনিসগুলো আর চলবে না। এগুলো সেনাবাহিনী কঠোর হচ্ছে দমন করবে।